তো আমাদের সাবজেক্টের নাম কি রয়েছে? বিজনেস অ্যাকাউন্টিং। সাবজেক্টের নাম যেহেতু তোমার বিজনেস অ্যাকাউন্টিং, এখানে তাহলে অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়? অ্যাকাউন্টিং বলতে ট্রানজেকশনের রেকর্ডিং। রেকর্ডিং বলতে লিখে রাখা, যে ট্রানজেকশন হয়েছে লিখে রাখতে হবে। রেকর্ডিং, ক্লাসিফাইং, শুধু রেকর্ড করলে হবে না, আলাদা আলাদা করতে হবে, ক্লাসিফাই করতে হবে। সাপোজ অনেক সেল হয়েছে, আজকে অনেকবার সেল হয়েছে, তাহলে সেল কত হলো সারা দিনের। যদি মাসের বলি, সারা মাসের সেল কত হলো, এটা ক্লাসিফাইং হয়ে গেল। ইলেকট্রিক বিল পে করেছি, সারা বছরে ধরো 4বার পে করেছি, তাহলে ইলেকট্রিক বিলকে ক্লাসিফাই করে দাও, মানে ইলেকট্রিক বিল একটা এক্সপেন্স, এটা একটা আলাদা। তার মানে 4বারে কত খরচা হলো, টোটাল খরচা। তাহলে অ্যাকাউন্টিং হচ্ছে রেকর্ডিং। কি রেকর্ডিং? ট্রানজেকশন। ক্লাসিফাইং, ক্লাসিফাই করতে হবে ইনকাম না এক্সপেন্স। সামারাইজিং, সামারাইজিং বলতে ওই যে সারা বছরে 4বার পে করেছো, 4বারে কত হলো। প্রেজেন্টিং, প্রেজেন্টিং বলতে তোমাকে প্রেজেন্ট করতে হবে কাকে? যে টাকা দিয়েছে তাকে। কোম্পানির ক্ষেত্রে মালিক কারা? কোম্পানির ক্ষেত্রে মালিক হচ্ছে শেয়ার হোল্ডার। তো তাকেই তুমি প্রেজেন্ট করবে তোমার হিসাব, যে এত টাকা দিয়ে তো বিজনেস স্টার্ট হয়েছিল, দেখো এই তার হিসাব, হচ্ছে প্রেজেন্টিং। তাহলে রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং, প্রেজেন্টিং অফ ট্রানজেকশনস ইজ অ্যাকাউন্টিং। আচ্ছা, কাকে প্রেজেন্ট করছো? প্রেজেন্টিং ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বলে কেন? ফাইন্যান্সিয়াল, সেখানে টাকা রয়েছে। আমি তোমাকে কিছু বললাম, সেটা ইনফরমেশন, কিন্তু সেটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নয়। আমি যখন আহ, তোমার কাছে একটা হিসাব প্রেজেন্ট করলাম, সেটা কিন্তু ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ইনফরমেশন, আমি তোমাকে কিছু বললাম যে মোদিজি এসেছে মেদিনীপুরে, এটা ইনফরমেশন, এটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নয়। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সেটাই যেখানে মানি ইনভলভ থাকবে। সাপোজ তোমাকে আমি একটা ক্লাবের সরস্বতী পূজার খরচা প্রেজেন্ট করলাম তোমার কাছে, আমি তাহলে কি দিলাম তোমাকে? ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিলাম। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, শুধুমাত্র ইনফরমেশন নয়, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। তাহলে এই যে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং তাহলে তুমি ট্রানজেকশন রেকর্ড করে কাকে প্রেজেন্ট করবে? ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কাকে প্রেজেন্ট করবে? স্টেক হোল্ডারকে। স্টেক হোল্ডারকে তুমি প্রেজেন্ট করবে। তো এখানে স্টেক হোল্ডার কি? বিজনেসের ক্ষেত্রে স্টেক হোল্ডার কি? স্টেক হোল্ডার দেখো, গভর্নমেন্ট, গভর্নমেন্ট স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার তাহলে আমাদের জেনে নিতে হবে যে স্টেক হোল্ডার কাকে বলে। স্টেক হোল্ডার মানে হচ্ছে যার বিজনেসে কিছু না কিছু ইন্টারেস্ট রয়েছে, যার বিজনেসে কিছু না কিছু ইন্টারেস্ট রয়েছে, যে কিছু না কিছু ভাবে কোনো না কোনো ভাবে এফেক্টেড রয়েছে বিজনেসের দ্বারা, সেই হচ্ছে স্টেক হোল্ডার। তো গভর্নমেন্ট স্টেক হোল্ডার হবে কি হবে না? গভর্নমেন্ট বিজনেস থেকে কি পেয়ে থাকে? ট্যাক্স পেয়ে থাকে, তো স্টেক হোল্ডার হয়ে গেল বিজনেসের। তারপরে শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার কোম্পানির কেসে আমি কি বলবো? শেয়ার হোল্ডার। কোম্পানির যারা শেয়ার কিনে রাখে তাদেরকে কি বলে? মালিক, শেয়ার হোল্ডার বলে। তো তারা কি পেয়ে থাকে? কোম্পানির থেকে ডিভিডেন্ড পেয়ে থাকে, ডিভিডেন্ড, শেয়ারের ভাগ, মানে প্রফিটের ভাগ। প্রফিটের যে পার্টটা তারা পেয়ে থাকে সেটাকেই আমরা ডিভিডেন্ড বলি। তার মানে তার ইন্টারেস্ট রয়েছে বিজনেসে, সে কি পাবে? ডিভিডেন্ড পাবে। তো শেয়ার হোল্ডারকেও আমি স্টেক হোল্ডার বলবো। ক্রেডিটার। ক্রেডিটার, ক্রেডিটর, ক্রেডিটরের ইন্টারেস্ট কি রয়েছে বিজনেসে? ক্রেডিটর আছে এখানে, ক্রেডিটর ওয়ার্ডটা নতুন আছে। ক্রেডিটর বলতে পাওনাদার। তোমার পাওনাদার কে আছে? মানে যাকে, ক্রেডিটর মানে হচ্ছে যার কাছ থেকে তুমি ধারে কিনেছো, তাকে বলা হয় ক্রেডিটর। তার মানে সে তোমার কাছ থেকে টাকা পাবে, তাকে টাকা দিতে হবে, সেও তোমার কি হয়ে গেল? স্টেক হোল্ডার হয়ে গেল। সে তোমার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দেখতে চাইবে। কেন দেখতে চাইবে? সে নেক্সট টাইম যখন তোমাকে ধারে সেল করবে, তুমি তো তার কাছ থেকে ধারে কিনছো, সে দেখে নেবে যে তোমার বিজনেস প্রফিটে চলছে না লসে চলছে। যদি প্রফিটে চলে তাহলে সে ধারে দেবে, যদি লসে চলে সে ধারে কেন দেবে? তো ক্রেডিটরও ফাইন্যান্সিয়াল ইনফরমেশন জানতে চাইবে যে তোমার কত প্রফিট হয়েছে আগের বছর,
বিজনেস লসে চলছে না লাভে চলছে, প্রফিটে চলছে, জানতে চাইবে। তো ক্রেডিটরও হয়ে গেল স্টেক হোল্ডার। ডেটার্স, ডেটার্স, ডেটার্স কে, ডেটার্স বলতে তুমি যাকে ধারে সেল করেছো, যাকে তুমি ধারে সেল করেছো সে হচ্ছে ডেটার্স। তো ডেটার্স কি করে স্টেক হোল্ডার হলো? ডেটার স্টেক হোল্ডার হলো কি করে? ডেটার্স তো তোমার কাছ থেকে গুডস নিচ্ছে, গুডস বলতে প্রোডাক্টের কথা বলা হচ্ছে। হ্যাঁ, প্রোডাক্ট, তোমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে বা সার্ভিস নিচ্ছে, ধারে নিচ্ছে। তো তোমাকে টাকা পে করবে, তো তোমার সাথে ডেটরসের লিঙ্ক হয়ে গেল কি, তুমি ডেটরসের কাছ থেকে টাকা পাবে, তুমি ডেটরসের কাছ থেকে টাকা পাবে। তো ডেটরস হয়ে গেল স্টেক হোল্ডার। তাহলে বিজনেসের সাথে যে পার্সনের তোমার লিঙ্ক রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, সবাই হবে স্টেক হোল্ডার। তো এখানে ডেটরস তোমার কাছ থেকে নেক্সট টাইম গুডস নেওয়ার সময় বা সার্ভিস নেওয়ার সময় দেখবে যে ওর বিজনেসের কন্ডিশন কি রয়েছে। সাপোজ আমি আমি ভোডাফোনে এখন রিচার্জ করতে যাব, আমি দেখছি যে ভোডাফোন তো লসে চলছে, আমি যদি এখন পুরো 1 বছরের রিচার্জ করে নিই, 1 বছরের রিচার্জের প্ল্যান আছে কি নেই? আছে। তো আমি যদি 1 বছরের জন্য রিচার্জ করে নিই, ধরা যাক কি 6 মাস পরে বন্ধ হয়ে গেল, কারণ বিজনেস লসে চলছে ভোডাফোন, তো তাহলে তো আমার বাকি 6 মাসের টাকা জলে চলে যাবে। বিজনেস বন্ধ হয়ে গেলে তাদের কি আর টার পাওয়া যাবে, সার্ভিস পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো ডেটরসও মানে যে সার্ভিস নিচ্ছে, গুডস নিচ্ছে, সে দেখে নেবে, ডেটরস বা কাস্টমারও বলতে পারো, যে সার্ভিস নিচ্ছে তোমার কাছ থেকে, সে দেখে নেবে তোমার বিজনেস বিজনেস প্রফিটে চলছে না লসে চলছে, তার মানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দেখতে চাইবে। ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে শুধুমাত্র প্রফিট লস আসে না, তোমার বিজনেসের কত অ্যাসেট রয়েছে, বিজনেসের কত লায়াবিলিটি রয়েছে, সেটাও রয়েছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে। এরপরে কাস্টমার বললাম, কাস্টমার, আচ্ছা কাস্টমার ডেটরস একই জিনিস, কিছুটা ডিফারেন্স রয়েছে, আমি পরে বলবো। এমপ্লয়ি, এমপ্লয়ি তোমার এমপ্লয়িকে ইন্টারেস্ট রয়েছে। সাপোজ তুমি আজ ইনফোসিসে কাজ করছো, টেকনোলজি প্রোভাইডিং কোম্পানি, টেকনোলজি সার্ভিস প্রোভাইড করে। ওদিকে উইপ্রো রয়েছে, টিসিএস রয়েছে। তো সাপোজ উইপ্রো লসে চলছে, উইপ্রো লসে চলছে, সাপোজ আমি ধরে নিলাম উইপ্রো লসে চলছে, তো তুমি কি চাইবে সেই কোম্পানিতে থাকতে? থাকতে চাইবে না। তোমার যদি টিসিএস থেকে অফার আসে বা অন্য কোম্পানি থেকে অফার আসে যেখানে বিজনেস ভালো চলছে, বিজনেস গ্রোথ ভালো, তুমি সেই কোম্পানিতে চলে যাওয়ার চেষ্টা করবে, কারণ সে লসে চলছে, কাল বন্ধ হয়ে যেতে পারে। তো এমপ্লয়িও তাহলে স্টেক হোল্ডার হলো, তার কিছু না কিছু ইন্টারেস্ট বিজনেসে রয়েছে। আচ্ছা, স্টেক হোল্ডারের ডেফিনেশনে আরেকটাকে ইনক্লুড করা হয়েছিল, যেটা হচ্ছে কি সোসাইটি। সোসাইটিকে বলেছিলাম, সোসাইটিও তোমার কাছে কি হয়ে যাবে, স্টেক হোল্ডার হয়ে যাবে, মানে বিজনেসের স্টেক হোল্ডার হয়ে যাবে সোসাইটি। সাপোজ সোসাইটি, তুমি বলবে সোসাইটি কি করে স্টেক হোল্ডার হলো? এর এক্সাম্পল আমি দিয়েছিলাম যে যদি জিও আসার আগে কি হচ্ছিল, জিও আসার আগে তোমার ট্যারিফ রেট বেশি ছিল, রিচার্জ বেশি টাকার করতে হতো, কম জিবি পেতে তখন। জিও আসার পরে কি হলো, তুমি বেশি জিবি পাচ্ছ, তাই তো, আনলিমিটেড কল পাচ্ছ। তার মানে সোসাইটি অ্যাজ এ হোল, সোসাইটি তো একজনকে নিয়ে হয় না, সবাইকে মিলে, তো সোসাইটি অ্যাজ এ হোল বেনিফিটেড হচ্ছে বিজনেস থেকে, বিজনেস থেকে বেনিফিটেড হচ্ছে, তাহলে সোসাইটির ইন্টারেস্ট রয়েছে বিজনেস, ঠিক আছে? তো সোসাইটিকেও স্টেক হোল্ডার বলা হয়। এরপরে আমি বলেছিলাম যে গুডস, গুডস কি,
কিছুক্ষণ আগে বললাম যে প্রোডাক্টটাই হচ্ছে গুডস। প্রোডাক্ট সার্ভিস হতে পারে, মানে প্রোডাক্ট যেটা রয়েছে, প্রোডাক্ট তোমার ট্যাঞ্জিবলও হতে পারে, ইনট্যাঞ্জিবলও হতে পারে। ট্যাঞ্জিবল মানে তুমি দেখতে পাচ্ছ, টাচ করতে পারছো, ট্যাঞ্জিবল ভিজিবল। তাহলে প্রোডাক্ট কি বললাম, প্রোডাক্ট তোমার ট্যাঞ্জিবল, ভিজিবল, ইনট্যাঞ্জিবলও হতে পারে। তাহলে প্রোডাক্ট ট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল, ভিজিবল। সাপোজ তুমি বিজনেস করছো ব্যাগের, তাহলে এটা কি ট্যাঞ্জিবল, ভিজিবল। সাপোজ তুমি কোনো সার্ভিস দিচ্ছ, সাপোজ তুমি সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করো, সাপোজ তোমার কোম্পানি কি করে, সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করে, মানে সিকিউরিটি গার্ডের, সাপোজ বিয়ে বাড়িতে সিকিউরিটি লাগবে, তো তোমার কোম্পানি সেই সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করে। তো তুমি যে সার্ভিসটা দিচ্ছ এটা কি ইনট্যাঞ্জিবল, তুমি দেখতে পাবে, সার্ভিসটা দেখতে পাবে না। তো প্রোডাক্ট ট্যাঞ্জিবল হতে পারে, ইনট্যাঞ্জিবল হতে পারে। ট্যাঞ্জিবল হলে অলওয়েজ ভিজিবলই তো হবে, ট্যাঞ্জিবল যদি হয় কোনো জিনিস সেটা অলওয়েজ ভিজিবল হবে, মানে দেখতে পাবে। তো গুডস, এখানে গুডস মানে কি, গুডস মানে হচ্ছে যেটা তুমি পারচেজ অ্যান্ড সেল করো, যে ফিজিক্যাল আইটেমের, যে ফিজিক্যাল আইটেমের তুমি পারচেজ আর সেল করো, সেটাই হচ্ছে তোমার কাছে গুডস। তুমি যদি আজ ফার্নিচারের পারচেজ সেল করো তাহলে তোমার কাছে ফার্নিচার হয়ে যাবে গুডস। কাল যদি তুমি এসির বিজনেস করো, এসি পারচেজ সেল করো, তোমার কাছে এসি হয়ে যাবে গুডস। তুমি যদি কাল ফ্যান, ফ্যানের বিজনেস করো, হয়ে যাবে তাহলে ফ্যান তোমার কাছে গুডস। তুমি যার বিজনেস করবে, পারচেজ সেল করবে, পারচেজ সেল না হয়েও তোমার ম্যানুফ্যাকচারও হতে পারে, সাপোজ তুমি ফ্যান বানিয়ে বিক্রি করছো, তাহলে তোমার কাছে ফ্যান হয়ে গেল গুডস। ঠিক আছে, আর কি কি এক্সাম্পল দেবো বলো। সাপোজ তুমি পেনের বিজনেস করছো, পেন বানিয়ে বিক্রি করছো, পেন হয়ে গেল তোমার কাছে গুডস। আর পেন বানাতে যে যে আইটেম লেগেছে সেগুলোকে আমরা কি বলবো, র ম্যাটেরিয়াল। পেন বানাতে যেগুলো লেগেছে সেগুলোকে আমরা বলবো র ম্যাটেরিয়াল। সাপোজ যদি কোনো পেন বানাতে বানাতে হাফ ডান হয়ে থেকে যায়, তাকে আমরা কি বলবো, ওয়ার্ক ইন প্রোগ্রেস। সাপোজ তুমি 5 লাখ টাকার র ম্যাটেরিয়াল কিনেছো, বছরের শেষে তোমার 2.5 লাখ টাকার যে র ম্যাটেরিয়াল ছিল সেগুলো রেডি হয়ে গেছে পেনে, পেনে রেডি হয়ে গেছে। আর 2.5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা তোমার পড়ে রয়েছে হাফ ডান হয়ে, পেন হাফ রেডি হয়ে রয়েছে। সাপোজ কারুর হয়তো বডি রেডি হয়ে গেছে কোনো কলমের, কিন্তু তার ক্যাপ রেডি হয়নি, তার মানে কি পেন কি পুরো রেডি, হাফ ডান হয়ে রয়ে গেছে। তাহলে যত টাকার কাজ হাফ ডান হয়ে রয়ে গেছে তাকে আমরা বলবো ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস, কাজ চলছে এত টাকার, কেন হাফ ডান হয়ে রয়েছে, 1 লাখ টাকার হাফ ডান হয়ে রয়েছে। যেটা তোমার ফিনিশ হয়ে গেছে তাকে আমরা বলবো ফিনিশ গুডস। তাহলে 5 লাখ টাকার র ম্যাটেরিয়ালের মধ্যে 2.5 লাখ টাকার তোমার রেডি হয়ে গেছে পেন, র ম্যাটেরিয়াল কিনেছিল রেডি হয়ে গেছে, তো ওটাকে বলা হবে ফিনিশ গুডস। আর 1 লাখ টাকার বললাম কি তোমার এখনো রেডি হয়নি, কোনোটার বডি হয়েছে ক্যাপ হয়নি, এরকম হয়েছে। তো 1 লাখ টাকার যে রয়েছে ওটাকে বলা হবে ওয়ার্ক ইন প্রোগ্রেস। আর যে 1.5 লাখ টাকা সেটা র ম্যাটেরিয়ালই রয়েছে, সেটা কিছুই হয়নি, প্রসেসিং কিছুই হয়নি। বডি বানাতে কি লাগবে, প্লাস্টিক লাগবে, তো সেগুলো প্লাস্টিক এখনো রয়েছে 1.5 লাখ টাকার, তো সেটাকে বলা হবে র ম্যাটেরিয়াল। তাহলে র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস। র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস। যখনই তোমার ফিনিশ হবে তখনই তাকে গুডস বলা হবে, যখনই ফিনিশ হবে তখনই তাকে গুডস বলা হবে। তার আগে কি আমি গুডস বলেছিলাম, বলিনি। তার আগে আমি র ম্যাটেরিয়াল বলেছিলাম, ওয়ার্ক ইন প্রোগ্রেস বলেছিলাম, যখনই ফিনিশ হয়েছে তখনই গুডস বলেছি। ঠিক আছে, তাহলে গুডসের মিনিং ক্লিয়ার হলো কি হলো না।
যেটার তুমি বিজনেস করছো, পারচেজ করে সেল করছো, সেটা তোমার কাছে গুডস। আর যদি তুমি ম্যানুফ্যাকচার করে সেল করো, যখন ফিনিশ হবে তখন তাকে গুডস বলবে। বুঝতে পারলে? এরপরে ডেটর্স এসে যাও। ডেটর্স কি আছে? ডেটর্স কিছুক্ষণ আগেই বলেছিলাম। ডেটর্স বলতে যাকে তুমি ধারে সেল করেছো। ডেটর্স বলতে যাকে তুমি ধারে সেল করেছো। এখানে ইংলিশ লেখা রয়েছে, তুমি বেঙ্গলিতে লিখে নিতে পারো। ডেটর্স বলতে, আচ্ছা আমি তোমাদের এই পিডিএফটা শেয়ার করে দেবো, ঠিক আছে? তোমরা না লিখলেও চলবে আজকের ডেটে, আজকে না লিখলেও চলবে। আমি শেয়ার করে দেবো, তোমরা লিখে নেবে। ডেটর্স বলতে তাহলে যাকে তুমি ধারে সেল করেছো তাকে বলা হবে ডেটর্স। কিন্তু যাকে তুমি ক্যাশে সেল করেছো তাকে ডেটর্স বলা যাবে না, তাকে কাস্টমারই বলতে হবে। তার মানে কাস্টমার তোমার কাস্টমারের মধ্যেই কি ইনক্লুড রয়েছে ডেটর্স? কাস্টমার বললে তার মধ্যে ধারে সেল করেছো যাকে, সেও এসে যাবে। কাস্টমার বললে যাকে ধারে সেল করেছো সেও এসে যাবে। কিন্তু ডেটর্স বললে তার মধ্যে কিন্তু সবাই আসবে না, তার মধ্যে শুধুমাত্র যাকে ধারে সেল করেছো সেই আসবে। ঠিক আছে? যে ক্রেডিটার্স কাকে বলা হবে? যার কাছ থেকে ধারে পারচেজ করেছো, যার কাছ থেকে ধারে পারচেজ করেছো তাকে বলা হবে, কি পারচেজ করেছো? গুডস। গুডস। গুডস বলতে যেটা তুমি সেল করবে, পারচেজ করে সেল করবে, কিছুক্ষণ আগে বললাম যেটা তুমি পারচেজ করে সেল করবে তাকে বলা হবে গুডস। বা তোমার যদি ম্যানুফ্যাকচারিং বিজনেস হয়, যার কাছ থেকে তুমি র মেটেরিয়াল কিনেছো, তোমার যদি ম্যানুফ্যাকচারিং বিজনেস হয় যার কাছ থেকে র মেটেরিয়াল কিনেছো তাকে বলা হবে ক্রেডিটার্স। ক্রেডিটর্স। ক্রেডিটার্স। এখানে আমি দেখিয়েছিলাম যে কাস্টমার ডেটর্স এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে, বলে দিয়েছি যে কাস্টমার বললে যে কেউ হতে পারে যাকে তুমি সেল করেছো, কিন্তু ডেটর্স বললে যাকে শুধুমাত্র তুমি ধারে সেল করেছো। আচ্ছা, তোমার অ্যাকাউন্টসে তোমরা পার্সন শুনে থাকবে, পার্সন পার্সন পার্সন, ইংলিশ গ্রামারেও তোমরা শুনে থাকবে পার্সন পার্সন পার্সন। অ্যাকাউন্টসে আলাদা কনসেপ্ট রয়েছে। পার্সন মানে কি? পার্সন মানে হচ্ছে যে কোনো এন্টিটি যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে, ঠিক আছে, তাকে বলা হবে পার্সন। যে বিজনেস করছে বা কোনো অ্যাক্টিভিটি চালাচ্ছে তাকে বলা হবে পার্সন। পার্সন বলতে যে কোনো অ্যাক্টিভিটি করছে যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে, তাহলে ইন্ডিভিজুয়ালকে আমরা পার্সন বলবো। ইন্ডিভিজুয়াল বলতে যার হিউম্যান বিং। ইন্ডিভিজুয়াল বলতে হিউম্যান বিং। হিউম্যান বিং। এখানে রাজেশ, এই আগরওয়াল, এরা হচ্ছে হিউম্যান বিং, তো এদেরকে ইন্ডিভিজুয়াল বলা হবে। ইন্ডিভিজুয়াল সব ইন্ডিভিজুয়াল পার্সনের মধ্যেই আছে। কোম্পানিকেও পার্সন বলা হবে। কোম্পানি তোমরা জানো যে দু ধরনের হয়ে থাকে নর্মালি, প্রাইভেট লিমিটেড দেখে থাকবে, লিমিটেড দেখে থাকবে, ঠিক আছে, লিমিটেড, ড্যাশ লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, তো লিমিটেড। প্রাইভেট লিমিটেড শুনে থাকবে, পিভিটি এলটিডি। তো প্রাইভেট কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক কোম্পানি, দু ধরনের কোম্পানি হয়ে থাকে নর্মালি। আরও ক্যাটেগরি রয়েছে কিন্তু মেজর যে ক্যাটেগরি এই দুটো, যেটা তোমার সবাই জেনে থাকে, এটা হচ্ছে এই দুটো। আচ্ছা, এরপরে এসে যাও ফার্ম। ফার্মকে বলা হবে পার্সন। ফার্ম বলতে কি বুঝে থাকো তোমরা? ফার্ম বলতে পোলট্রি ফার্ম নয়, ফার্ম বলতে পার্টনারশিপ ফার্ম, যেখানে পার্টনার থাকছে, মানে একজনের বিজনেস নয়, যেখানে দু তিনজন, মোটামুটি দুজন মিনিমাম থাকবে, মিনিমাম দুজন থাকবে, তবেই তো পার্টনার হবে। পার্টনারশিপ ফার্ম, দুজন বা তার বেশি থাকছে তখনই হবে ফার্ম। ফার্ম যখনই শুনবে তার মানে বোঝাতে চাইছে পার্টনারশিপ ফার্ম, ঠিক আছে।
এবার কখনো কখনো ফার্ম বলতে তোমার প্রপাইটরশিপ ফার্মকেও বোঝায়, প্রপাইটরশিপ ফার্ম মানে বিজনেসকেও বোঝায়, কিন্তু নর্মালি ফার্ম বলতে পার্টনারশিপ ফার্মকেই বোঝাচ্ছে, যেখানে পার্টনার রয়েছে। যেখানে মালিক একজন, এক মালিকই বিজনেস, মালিকানা বিজনেস বলতে পারো। অ্যাসোসিয়েশন অফ পার্সন এসে যাও, অ্যাসোসিয়েশন অফ পার্সন যেখানে তোমার অ্যাসোসিয়েশন, ক্লাব একটা অ্যাসোসিয়েশন, যেখানে তোমার ক্লাবের মেম্বার থাকছে, ক্লাবের একটা অবজেক্টিভ থাকছে, ঠিক আছে। তারপরে যে কোনো এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেখানে মেম্বার থাকছে, সেক্রেটারি, বিভিন্ন ধরনের পদ বানিয়ে দেওয়া হয়, তো প্রেসিডেন্ট, সেক্রেটারি, মেম্বার, এভাবে পদ বানিয়ে দেওয়া হয়। তো ওগুলো হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পার্সন, অ্যাসোসিয়েশন পার্সনের অ্যাসোসিয়েশন, ঠিক আছে। সেখানে ইন্ডিভিজুয়াল হতে পারে, তার মেম্বার, একটা ক্লাবের মেম্বার কি, ক্লাবের মেম্বার কোম্পানি হতে পারে, ক্লাবের মেম্বার কোম্পানি হতে পারে কি পারে না, হতে পারে। ক্লাবের ধরো রুলস রেগুলেশনে বলা আছে কি যে কেউ মেম্বার হতে পারে, তাহলে কোনো একটা কোম্পানি সেই ক্লাবের মেম্বার হতে চাইছে, তো কি হতে পারবে না, সে তো মেম্বারশিপ ফিস দেবে, হতে পারে। তো কোম্পানি মেম্বার হতে পারবে, কোনো ইন্ডিভিজুয়াল চাইছে মেম্বার হবে, হতে পারবে, কোনো পার্টনারশিপ ফার্ম চাইছে মেম্বার হবে। তাহলে অ্যাসোসিয়েশন অফ পার্সন বলতে সেই অ্যাসোসিয়েশন যেখানে মেম্বার যে কেউ হতে পারে, উপরে যতজন রয়েছে, পার্টনারশিপ ফার্ম বলো, কোম্পানি বলো, সবাই মেম্বার হতে পারবে। আচ্ছা, তারপর এলএলপি বলে একটা ফর্ম রয়েছে, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, এটাও এক ধরনের পার্টনারশিপ, কিন্তু এটা অন্য একটা রেজিস্ট্রেশন হয়ে থাকে, এলএলপি অ্যাক্ট বলে আইন এসেছিল। তাহলে নিচে আমি বলেছি যে টেম্পলও তোমার কিন্তু পার্সন, টেম্পল, ইউনিভার্সিটি, তাহলে যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে, যে কোনো না কোনো অ্যাক্টিভিটি করছে, তাকে আমরা পার্সন বলবো। টেম্পল পার্সন, ইউনিভার্সিটি পার্সন। ইউনিভার্সিটি কি করে, এডুকেশন প্রোভাইড করে, তো পার্সন। আচ্ছা, এরপরে এসে যাও অ্যাসেট। অ্যাসেট কি আছে, অ্যাসেট, অ্যাসেট কাকে বলা হবে, বিজনেসে অ্যাসেট তাকেই বলা হবে যার থেকে ফিউচার ইকোনমিক বেনিফিট পাওয়া যাবে, ফিউচার ইকোনমিক বেনিফিট, ফিউচারে টাকা ইনকাম করা যাবে সেটাকে কাজে লাগিয়ে। অ্যাসেট তাকেই বলা হবে যেটাকে কাজে লাগিয়ে ফিউচারে ইনকাম করা যাবে, ফিউচারে টাকা ইনকাম হবে, ইকোনমিক বেনিফিট, ইকোনমিক মানে হচ্ছে টাকা পাওয়া যাবে, ইকোনমিক বেনিফিট। তো আর যার কস্টকে তুমি মেজার করতে পারবে, যার কস্টকে তুমি মেজার করতে পারবে, তাকে বলা হবে অ্যাসেট। যে তোমরা যে চেয়ারে বসে আছো, এটা আইসি এর অ্যাসেট। আইসি এর অ্যাসেট কেন না, আইসি এখান থেকে স্টুডেন্টের ফিজ নিতে পারবে ফিউচারে কাজে লাগিয়ে, নিচ্ছে, নিতে পারবে ফিউচারেও, তাই তো। না থাকলে আছে, এর কস্ট রয়েছে, এর কস্ট তো মেজার করা যাবে কি যাবে না, চেয়ার যখন কেনা হয়েছিল তার একটা কস্ট লেগেছিল, তো কস্ট মেজার করা যাচ্ছে, আর এটাকে কাজে লাগিয়ে ফিউচার ইকোনমিক বেনিফিট পাওয়া যাচ্ছে, তো এটাকে অ্যাসেট বলা হবে। সাপোজ, হুম 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 প্রফিট অ্যান্ড লস দুটোই হবে সেটা যখন তুমি সেল করবে, ঠিক আছে। তাহলে অ্যাসেট, সাপোজ একটা চেয়ার ভেঙে গেছে, সাপোজ একটা চেয়ার ভেঙে গেছে, যেটাকে আর কাজে লাগানো যাচ্ছে না, তার মানে কি সেটার থেকে তুমি ফিউচার ইকোনমিক বেনিফিট পাবে না, সেটার থেকে তুমি ফিউচার ইকোনমিক বেনিফিট পাবে না, তার মানে সেটা লাগিয়ে তোমার টাকা ইনকাম হবে না, তো সেটাকে কি আর অ্যাসেট বলা যাবে, বলা যাবে না।
যতক্ষণ কোনো আইটেম থেকে সেটাকে কাজে লাগিয়ে তুমি ফিউচার ইকোনমিক বেনিফিট যতক্ষণ পর্যন্ত পাবে ততক্ষণই তোমার সেটা অ্যাসেট থাকবে। যদি টাকা ইনকাম না হয় সেটা কাজে লাগিয়ে, সেটাকে তুমি অ্যাসেট বলবে না অ্যাজ পার বিজনেস সেন্স। ঠিক আছে, এখানে আমি এক্সাম্পল দিয়েছি ফার্নিচার, কম্পিউটার। অ্যাসেটের এক্সাম্পল তো দিয়ে দিয়েছি। আচ্ছা, লায়াবিলিটির এক্সাম্পল দেখে নাও। লায়াবিলিটির এক্সাম্পল নয়, ডেফিনেশন। লায়াবিলিটি কাকে বলা হবে? যদি তোমার প্রেজেন্ট অব্লিগেশন থাকে, কি অব্লিগেশন? প্রেজেন্ট অব্লিগেশন, পেমেন্টের প্রেজেন্ট অব্লিগেশন থাকে, তাহলেই তুমি তাকে লায়াবিলিটি বলবে। প্রেজেন্ট অব্লিগেশন টু পে, তোমাকে যদি এখন কাউকে পে করতে হয় তাহলেই সেটা লায়াবিলিটি হবে, না তো হবে না। প্রেজেন্ট অব্লিগেশন টু পে, অব্লিগেশন মানে দিতে হবে টাকা, অব্লিগেশন টু পে। সাপোজ তুমি কারোর সাথে কন্ট্রাক্ট করেছো কি আমি তোমার কাছ থেকে একটা ল্যান্ড নেব 2 বছর পরে, সেটা কি প্রেজেন্ট অব্লিগেশন হলো? প্রেজেন্ট অব্লিগেশন হলো না, তো সেটা লায়াবিলিটি হবে না। লায়াবিলিটি তখনই হবে যদি তার প্রেজেন্ট অব্লিগেশন থাকে। সাপোজ কোনো এমপ্লয়ির স্যালারি এটা কোন মাস চলছে? ডিসেম্বর। সাপোজ কোন মাস শেষ হয়ে গেছে? নভেম্বর। সাপোজ আইসিএ মিদনাপুর আমার স্যালারি ডিউ রেখেছে কোন মাসের? নভেম্বরের। তাহলে আইসিএ মিদনাপুরের কাছে এটা লায়াবিলিটি কি লায়াবিলিটি নয়? লায়াবিলিটি, কারণ তার অব্লিগেশন জেনারেট কবে হয়ে গেছে? অব্লিগেশন জেনারেট হয়ে গেছে যখনই নভেম্বর মাস শেষ হয়ে গেছে। নভেম্বর মাস শেষ হয়ে যাওয়া মানে আমার রাইট টু ক্লেম এসে গেছে, আমি ক্লেম করতে পারি। তার মানে আইসিএ মিদনাপুরের প্রেজেন্ট অব্লিগেশন জেনারেট হয়ে গেছে, অব্লিগেশন টু পে। বুঝতে পারলে? তাহলে লায়াবিলিটি হয়ে যাবে সেটা। যখন কাউকে পেমেন্ট করার টাইম চলে আসবে, তার মানে প্রেজেন্ট অব্লিগেশন টু পে। তোমার এখন প্রেজেন্ট অব্লিগেশন রয়েছে, তুমি এখনো দাওনি। সিমিলারলি আমি এক্সাম্পল দিতে পারি লায়াবিলিটির। সাপোজ তুমি ইলেকট্রিক বিল সাপোজ এসে গেছে, তার ডিউ ডেট রয়েছে, ডিউ ডেট পেরিয়ে গেছে, তুমি দাওনি, তাহলে কি হয়ে যাবে? লায়াবিলিটি হয়ে যাবে। এরপরে এসে যাও ইনকাম। আচ্ছা, ইনকাম ইনকাম কি আছে? ইনকাম হচ্ছে তোমার যদি ফিউচার ইকোনমিক বেনিফিটের ইনক্রিজ হয়। ইনকাম বলতে তোমার যদি ফিউচার ইকোনমিক বেনিফিটের ইনক্রিজ হয় কোনো কারণে, তাহলে তুমি কি বলবে? ইনকাম। সাপোজ তোমার ক্যাশ ছিল 2 লাখ টাকা, এখন ক্যাশ হয়ে গেল 2.5 লাখ টাকা, তাহলে তোমার ক্যাশ বেড়ে কত হলো? তাহলে এটা কোনো না কোনো জায়গা থেকে এসেছে। হতে পারে তুমি সেল করেছো, ঠিক আছে, কোনো গুড সেল করেছো বা কোনো অ্যাসেট সেল করেছো, তাহলে যে 50,000 টাকা এটাকে কি বলা হবে? ইনকাম। ঠিক আছে, ফিউচার ইকোনমিক বেনিফিটের ইনক্রিজ। বা তুমি বলতে পারো ঘুরিয়ে কি তোমার অ্যাসেটের ইনক্রিজ। তোমার ক্যাশ 5 লাখ ছিল, এখন 5,50,000 দেখছো, তার মানে তোমার কি হলো? ইনকাম হলো। ঠিক আছে, অ্যাসেটের ইনক্রিজ বলতে পারো বা ফিউচার ইকোনমিক বেনিফিটের ইনক্রিজ বলতে পারো। লায়াবিলিটি ডিক্রিজ। আচ্ছা, লায়াবিলিটি ডিক্রিজ তুমি এই পয়েন্ট এখন ছাড়ো।
ইনকাম বললে তার মধ্যে ধরে নিতে হবে গেনও রয়েছে, ইনকাম বললে তার মধ্যে ধরে নিতে হবে গেনও রয়েছে। গেনটা কি? গেন হচ্ছে তুমি যখন অ্যাসেট সেল করবে সেক্ষেত্রে গেন হয়ে থাকে। যখন আমরা গুডস বিক্রি করছি বা কোনো জায়গা থেকে ইনকাম পাচ্ছি, সাপোজ ইন্টারেস্ট পাচ্ছ কোনো জায়গা থেকে, সাপোজ কোনো জায়গায় ইনভেস্ট করে রেখেছিলে সেখান থেকে ডিভিডেন্ড পাচ্ছ, তো সেগুলো ইনকাম, যেহেতু তোমার ইকোনমিক বেনিফিট ইনক্রিজ হচ্ছে। কিন্তু গেনটা কি? গেন হচ্ছে সাপোজ আমি কিসের এক্সাম্পল দেবো, যে সাপোজ তুমি ল্যান্ড একটা কিনেছিলে 5 লাখ টাকায় 1 বছর আগে, তো এখন সেটা বিক্রি করছো 6 লাখ টাকায়, তো কত টাকা পেলে এক্সট্রা? 1 লাখ টাকা। 1 লাখ টাকা সাপোজ এটা আমি 1 বছর পরে সেল করেছো, আমি এটা বলে দিলাম 5 বছর, 5 বছর আগে কিনেছিলে এখন সেল করেছো, তাহলে তোমার গেন হলো 1 লাখ টাকা। 5-এ কিনেছিলে, 6-এ বিক্রি করলে, 1 লাখ টাকা গেন। এই যেটা ল্যান্ডটা তুমি বিক্রি করলে, এটা তোমার কিনেছিলে কি ভেবেছিলে কি কোনো ফ্যাক্টরি করবে বলে, কিন্তু এখন ফ্যাক্টরিটা করতে চাইছো না কোনো কারণে, সেই জন্য সেল করেছো। তাহলে এটা তোমার কাছে কি ছিল? অ্যাসেট ছিল, অ্যাসেটটা তুমি সেল করেছো। তো সেল করার ফলে তোমার কি হলো, যে লাভটা হলো তাকে তুমি গেন বলবে, একে তুমি বলবে গেন, ইনকাম বলবে না। কিন্তু এটা ইনকামের আন্ডারেই আসবে, গেন কিন্তু ইনকামের আন্ডারেই আসবে। তাহলে তুমি তোমার ডে টু ডে বিজনেস থেকে যে তোমার ইনফ্লো হচ্ছে, টাকা আসছে, সেগুলোকে তুমি ইনকাম বলবে, যেমন সেল করে টাকা পাচ্ছ, কোনো জায়গা থেকে ইন্টারেস্ট পাচ্ছ, কোনো জায়গায় ইনভেস্ট করে রেখেছিলে ডিভিডেন্ড পাচ্ছ, এগুলোকে সব ইনকাম বলবে। কিন্তু গেন ওয়ার্ডটা তখন ইউজ হবে যখন তুমি তোমার অ্যাসেট সেল করেছো, সেখান থেকে লাভ হচ্ছে। তাহলে বিল্ডিংটা তোমার কাছে অ্যাসেট ছিল, সেখান থেকে তোমার লাভ হয়েছে সেল করে, তো তখনই ওয়ার্ড হবে ইউজ গেন। গেনও ইনকামের আন্ডারে আসে, কিন্তু গেন তখনই ইউজ হবে ওয়ার্ড যদি কোনো অ্যাসেট সেল হয়। বুঝতে পারলে? এক্সপেন্স তার উল্টা, ফিউচার ইকোনমিক বেনিফিটের যদি ডিক্রিজ হয়ে যায়, ফিউচার ইকোনমিক বেনিফিট যদি কমে যায়, তাহলে তুমি বলবে যে আমার এক্সপেন্স হয়েছে। বা যদি তোমার অ্যাসেট কমে যায়, তাহলে বলবে কি আমার এক্সপেন্স হয়েছে। যেমন তোমার তোমার ক্যাশ ছিল 5 লাখ টাকার, হয়ে গেল 4.5 লাখ, তার মানে কোনো না কোনো পারপাসে তুমি খরচা করেছো, তো তুমি বলবে এক্সপেন্স হয়েছে। এক্সপেন্সের মধ্যে তোমার লসও এসে যাবে, এক্সপেন্সের মধ্যে তোমার লসও এসে যাবে। লস কি ধরনের লস? সাপোজ তুমি কাউকে সেল করেছো, সে তোমার টাকা দিল না, এটা এক ধরনের লস। সাপোজ আমি যে বিল্ডিংটার এক্সাম্পলটা দিয়েছিলাম, বিল্ডিং এর এক্সাম্পলটা, সরি বিল্ডিং এর নয়, ল্যান্ডের এক্সাম্পল দিয়েছিলাম, ল্যান্ডের এক্সাম্পলটা ছেড়ে দাও। এবার একটা অন্য এক্সাম্পল নাও, সাপোজ তুমি ফার্নিচার কিনলে, ফার্নিচার কিনলে, ফার্নিচার ছাড়ো, কম্পিউটার নাও, কম্পিউটার ধরো আজকে কিনলে, ভেবেছিলে যে কাজে লাগাবে, কিন্তু কাজে লাগাচ্ছ না, তো 30,000-এ কিনেছিলে, তাহলে সেটা ধরো 6 মাস পরে বিক্রি করেছো, 30,000-এ নেবে কি? বলবে সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে তো। হ্যাঁ, 15,000। তাহলে এক্ষেত্রে তোমার কি হলো? লস হলো। তাহলে লস হলেও সেটা এক্সপেন্সের মধ্যেই ধরা হবে। ঠিক আছে? তাহলে অ্যাসেট লায়াবিলিটি শিখলে অনেক কিছু মিনিং দেখে নিলে। ইভেন্ট ট্রানজেকশন কি আছে দেখে নাও। এরপরে এসে যাও ইভেন্ট। ইভেন্ট মানে কি? যে কোনো অ্যাক্টিভিটি, সেখানে ধরো কেউ মাইক চালিয়ে নাচানাচি করছে, এটা একটা ইভেন্ট। বিজনেস ইভেন্ট কি হতে পারে? যে কোনো জায়গায় এজিএম হচ্ছে, অ্যানুয়াল জেনারেল মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং হচ্ছে, মেম্বারদের মিটিং হচ্ছে,
কোম্পানির শেয়ার হোল্ডার হয় না, শেয়ার হোল্ডারদের মিটিং হচ্ছে, যেটাকে এজিএম বলা হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং। তো সেটাও ইভেন্ট। কিন্তু অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমাদের কি ওইগুলো রেকর্ড করতে হবে? করতে হবে না, আমাদের রেকর্ড করতে হবে অনলি ট্রানজেকশন। তো ট্রানজেকশন কি? ট্রানজেকশন তোমার যে কোনো অ্যাক্টিভিটি, তার সাথে মানি ইনভলভ থাকবে, তাছাড়াও তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের চেঞ্জ হতে হবে। যে কোনো অ্যাক্টিভিটি তোমার ইভেন্ট, কিন্তু ট্রানজেকশন হতে গেলে তাতে মানি ইনভলভ থাকতে হবে আর ফাইন্যান্সিয়াল কন্ডিশনের চেঞ্জ হতে হবে। ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলতে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলো, ফাইন্যান্সিয়াল পজিশন বলো, একই জিনিস। ফাইন্যান্সিয়াল পজিশন বলতে অ্যাসেট লায়াবিলিটি, অ্যাসেট লায়াবিলিটির চেঞ্জ হতে হবে। অ্যাসেট বাড়তে পারে বা অ্যাসেট কমতে পারে, লায়াবিলিটি বাড়তে পারে বা লায়াবিলিটি কমতে পারে, তো যে কোনো হতে হবে, তবেই তোমার সেটাকে ট্রানজেকশন বলা হবে। সাপোজ তুমি যে আইসি মিদনাপুরকে ফিস পে করেছো, সেটা কি ট্রানজেকশন কি ট্রানজেকশন নয়? কারণ আইসিএ মিদনাপুরের যে ব্যাংকের ব্যালেন্স ছিল সেটা বেড়েছে কি বাড়েনি? আর তোমার কমেছে, তো তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের চেঞ্জ হয়েছে, তোমার অ্যাসেট কমেছে, আইসি মিদনাপুরের অ্যাসেট বেড়েছে, তো দিস ইজ এ ট্রানজেকশন। তাহলে তুমি তো পেমেন্টটা করেছিলে, সেটা একটা অ্যাক্টিভিটি, কিন্তু তাতে মানি ইনভলভ ছিল, সাথে সাথে ফাইন্যান্সিয়াল কন্ডিশনেরও চেঞ্জ হয়েছে। বুঝতে পারলে? তাহলে আমাদের কোনটা রেকর্ড করতে হবে, ইভেন্ট না ট্রানজেকশন? ট্রানজেকশন। আচ্ছা, ফাইন্যান্সিয়াল রেজাল্ট বলতে কি বোঝায়? ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বলতে তো যে ইনফরমেশনে টাকা থাকবে সেটাকে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বলা হবে। যেমন আমি কিছুক্ষণ আগে এক্সাম্পল দিলাম কি, ক্লাবের তুমি প্রেজেন্ট করছো সরস্বতী পূজার হিসাব, তো সেটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, সেখানে টাকা থাকছে, কত টাকা এসেছে চলে গেছে। কিন্তু ফাইন্যান্সিয়াল রেজাল্ট বলতে তুমি কি বোঝাবে? ফাইন্যান্সিয়াল রেজাল্ট বলতে প্রফিট অর লস। ফাইন্যান্সিয়াল পজিশন বা কন্ডিশন বলতে অ্যাসেট লাইবিলিটি, তোমার বিজনেস, হাউ মাচ অ্যাসেটস লাইবিলিটিস আর দেয়ার, কত অ্যাসেট লাইবিলিটি রয়েছে। আচ্ছা, তোমরা শুনে থাকবে যে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো নয়, তার মানে কি? তার অ্যাসেট কম রয়েছে। হতে পারে তার লায়াবিলিটি বেশি হয়ে গেছে তার যে অ্যাসেট রয়েছে। আচ্ছা, এখন তাহলে শুনে নাও যে তোমরা দেউলিয়া সুরে থাকবে, ইনসলভেন্ট হয়ে গেছে। ইনসলভেন্ট মানে কি? কেউ যদি, কারুর যদি অ্যাসেটের থেকে লায়াবিলিটি বেশি হয়ে যায়, অ্যাসেটের থেকে লায়াবিলিটি বেশি হয়ে যায়, তখন তাকে বলা হবে ইনসলভেন্ট। দেউলিয়া তোমরা যেটা জানো, ইনসলভেন্ট। তো কোন কোন সিচুয়েশনে হতে পারে? সাপোজ বিটকয়েন শুনে থাকবে, বিটকয়েন। সাপোজ তুমি শুনেছো কেউ বলেছে তোমাকে কি বিটকয়েনে আমি তো 100 টাকা লাগিয়েছিলাম, সেটা এখন 50,000 হয়ে গেছে। তো তুমিও কি করলে? লোকের কাছ থেকে ধার করে বিটকয়েনে লাগাতে শুরু করলে। তারপরে দেখা গেল কি বিটকয়েনের দাম তো কমে গেছে, তুমি যে 10 লাখ টাকা লাগিয়েছিলে সেটা তো এখন 50,000-এ নেমে গেছে, 1 লাখ হয়ে গেছে। তাহলে তোমার 9 লাখ টাকা লস হলো। আর তোমার এখন টাকার দরকার, তুমি ভেবেছিলে হয়তো কি 6 মাসে ডবল হয়ে যাবে, কিন্তু সেটা 1 লাখে নেমে গেছে। তাকে বলেছিলে কি তুমি 1 লাখ 10 লাখ দিচ্ছ, তো তোমাকে আমি 12 লাখ দেবো 6 মাসের মধ্যেই। ঠিক আছে, কিন্তু সে তো চলে এসেছে, টাকা তো দিতে হবে। তাহলে তোমার তো অ্যাসেট নেই 10 লাখ টাকা, সাপোজ তোমার যে টোটাল অ্যাসেট আছে 5 লাখ টাকা আছে। তাহলে তোমার এই সিচুয়েশনে কি হয়ে গেল? লায়াবিলিটি বেশি হয়ে গেল অ্যাসেটের থেকে। তুমি এই সিচুয়েশনে কোথায় যাবে? এই সিচুয়েশনে তুমি যাবে কোর্টের কাছে।
বলবে কি আমার তো 5 লাখ টাকা লায়াবিলিটি বেশি হয়ে গেছে, তো আমাকে ইনসলভেন্ট ডিক্লেয়ার করে দেওয়া হোক, ইনসলভেন্ট, তাকি যার কাছ থেকে আমি ধার নিয়েছি সে আমাকে না এসে মারে। তাতে কি হবে? তাহলে তুমি মার খাওয়া থেকে বেঁচে যাবে। হ্যাঁ। বলো। ইনসলভেন্ট, তুমি যতক্ষণ না তুমি যদি আবার সলভেন্ট হয়ে যাও তাহলে তোমাকে আবার বলতে হবে যে আমি সলভেন্ট হয়ে গেছি, আমার সাফিসিয়েন্ট অ্যাসেট এসে গেছে। এরকম কোনো পিরিয়ড নেই যে এত দিনের জন্য। তাহলে ইনসলভেন্ট ডিক্লেয়ার কে করবে? ইনসলভেন্ট ডিক্লেয়ার করবে কোর্ট। কোর্ট বলবে যে ওই পার্সনের কাছে সাফিসিয়েন্ট অ্যাসেট নেই, তুমি ওকে মারলেও ওর কাছ থেকে টাকা পাবে না, বেকার মারতে যেও না। ঠিক আছে? তাতে তোমার কাছে আবার উল্টে কেস তোমার কাছেই আসবে, কারণ আমি বলেই দিচ্ছি, ডিক্লেয়ার করে দিচ্ছি যে ওই পার্সন ইনসলভেন্ট, ওর সাফিসিয়েন্ট অ্যাসেট নেই যেটার থেকে তোমার লায়াবিলিটি ও পে করবে। আচ্ছা, এরপরে কনসেপ্টে এসে যাও, ক্যাপিটাল কি আছে? ক্যাপিটাল কি আছে? ক্যাপিটাল হচ্ছে যেটা দিয়ে তুমি বিজনেস স্টার্ট করছো, সেটাই হচ্ছে তোমার ক্যাপিটাল। তুমি কি করতে পারো, তুমি ভাবছো কি আমার তো বাড়ির বিল্ডিং রয়েছে, রোড সাইডে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংটা কিছু টাকা আমার রয়েছে, ফাদারের কাছ থেকে নেব, আর আমার বাইক রয়েছে, কোনো একটা বিজনেস স্টার্ট করা যাক। তাহলে যা যা দিয়ে তুমি বিজনেস স্টার্ট করলে সবই হবে তোমার ক্যাপিটাল। ঠিক আছে? এনিথিং উইথ হুইচ বিজনেস ইজ স্টার্টেড। তাহলে আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি কি মিস্টার এক্স স্টার্ট করেছে বিজনেস 5 লাখ টাকার ক্যাশ দিয়ে। হাউস হোল্ড ফার্নিচার, বাড়ির কিছু ফার্নিচার পড়েছিল, ও বলছে বিজনেসে লাগানো যাক, বলে বাড়ির থেকে ফার্নিচার নিয়ে চলে এসছে, বাইক নিয়ে চলে এসছে বাড়ির, বিল্ডিং বাড়ির। তো এগুলো ভ্যালুয়েশন করে দেখা গেছে কি বাইকের ভ্যালুয়েশন এখন 50,000, বিল্ডিং এর ভ্যালুয়েশন এখন 3.5। এই করে টোটাল সে কত টাকার ক্যাপিটাল লাগালো বিজনেস স্টার্ট করতে? কত টাকার ক্যাপিটাল লাগালো? 9,50,000। তাহলে ক্যাপিটাল মানে বুঝতে পারলে কি বলতে চাইছি। এরপরে এসে যাও ড্রয়িং। ড্রয়িং বলতে মালিক তার বিজনেস থেকে যা নিয়ে যাবে সবই হবে ড্রয়িং। আচ্ছা, এই কনসেপ্টটা বলার আগে তোমাকে আরেকটা কনসেপ্ট বলে দিতে চাই, যে কি সেপারেট এন্টিটি কনসেপ্ট। সেপারেট এন্টিটি কনসেপ্ট, সেপারেট এন্টিটি কনসেপ্ট কি বলছে? সেপারেট এন্টিটি কনসেপ্ট বলছে কি মালিক ও তার বিজনেস আলাদা। তুমি তো বলবে আমারই তো বিজনেস, আবার কি করে আলাদা হলো? না, অ্যাকাউন্টিং পারপাসে মালিক ও তার বিজনেস আলাদা। তুমি কি কখনো বলেছো বাবার টাকা আমার টাকা, বাবার ধর যত টাকা রয়েছে সবই আমারই টাকা, এটা বললে হবে? তুমি বলবে বাবাকে কি বলবে তো কি আমার নামে সব করে দিন, করে দেবে? তো সিমিলারলি বিজনেসের ক্ষেত্রেও অ্যাকাউন্টিং পারপাসে বিজনেস ও তার মালিক আলাদা, বিজনেস ও তার মালিক আলাদা, বিজনেস ও তার মালিক আলাদা। তাহলে বিজনেস থেকে, বিজনেসে তুমি যখন টাকা লাগাচ্ছ তখন বিজনেস কি করবে, লিখে রাখবে। কার নামে লিখে রাখবে? মালিকের নামে, মালিকের নামে লিখে রাখবে। আবার মালিক যখন বিজনেস থেকে টাকা তুলছে তখনও বিজনেস লিখে রাখবে কার নামে? মালিকের নামে। ঠিক আছে? তো এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে সেপারেট এন্টিটি কনসেপ্ট। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে সেপারেট এন্টিটি কনসেপ্ট। এই যে টাকা তুললে লিখে রাখবে, টাকা নিয়ে এলে লিখে রাখবে, সেপারেট এন্টিটি। তার মানে মালিক একটা এন্টিটি আর বিজনেস আর একটা এন্টিটি, সেপারেট এন্টিটি কনসেপ্ট।
বুঝতে পারলে? এন্টিটি মানে কি? এন্টিটি বলতে যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে। তোমার কাছে পেন, পেন একটা এন্টিটি, চেয়ার একটা এন্টিটি, এর সেপারেট এক্সিস্টেন্স রয়েছে। তো সিমিলারলি বিজনেসের ক্ষেত্রে মালিক ও তার বিজনেস আলাদা। তোমার নাম কি বলো? তুমি কোম্পানি বানালে, মানে বিজনেসের নাম দিলে সৌম্য প্রামাণিক অ্যান্ড ব্রাদার্স, যে কোনো একটা বিজনেস, তাহলে সৌম্য প্রামাণিক এবং তার বিজনেস, যে দুটো আলাদা এন্টিটি। ঠিক আছে? যখন বিজনেসে ইনভেস্ট করবে, বিজনেস লিখে রাখবে সৌম্য অ্যান্ড ব্রাদার্স, লিখে রাখবে যে ও টাকা নিয়ে এসেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এসে যাও ড্রয়িং। ড্রয়িং বলতে কি বোঝায়? ড্রয়িং বলতে তোমার, যেটা আমি বলে দিয়েছি, যে তুমি যেটা তুলে নিয়ে যাচ্ছ বিজনেস থেকে, উইথড্র করছো, সেটাই হচ্ছে তোমার ড্রয়িংস। ড্রয়িংস কাম ফ্রম ড্রেন। ড্রয়িং, ড্র, ড্র মানে তোলা, ড্র। তোমরা পাসবইয়ে দেখে থাকবে ডিপোজিট সাইড, উইথড্রল সাইড, উইথড্র, যে ড্র লেখা আছে লাস্টে, ড্র। ড্রয়িং, ড্রয়িং মানে তাহলে তার বিজনেস এন্টিটি, তার সরি, মালিক তার বিজনেস থেকে যে টাকা তুলে নিয়ে যাবে, সেটাকেই বলা হবে ড্রয়িং। এখানে আমি শুধু টাকা বলবো না, যে কোনো অ্যাসেট। সে হতে পারে কি গুডস নিয়ে গেছে, গুডস মানে যেটার বিজনেস করে। সাপোজ তুমি ধরো, তোমার ধরো বিজনেস রয়েছে কাপড়ের, তো তুমি কি করলে কি, আমার বাড়ির লোক ইউজ করবে, কিছু কাপড় নিয়ে যাও, কিন্তু সেটা বিজনেসের অ্যাসেট। তাহলে তুমি যখন বিজনেসে ইনভেস্ট করেছিলে, তখন বিজনেস লিখে রেখেছে তোমার নামে যে এত টাকা নিয়ে এসেছিল। তো তুমি যখন আবার কাপড় নিয়ে যাচ্ছ ফ্যামিলির জন্যে, তখনও বিজনেস লিখে রাখবে যে অত টাকার নিয়ে গেছে কাপড়। ঠিক আছে? তো উইথড্র বলতে শুধুমাত্র ক্যাশ নিয়ে যাওয়া নয়, তার সাথে সাথে যে কোনো অ্যাসেট নিয়ে গেলেও সেটা বিজনেস লিখে রাখবে। তাহলে যত টাকা নিয়ে গেছে, যত টাকার অ্যাসেট, সেটা যে কোনো হতে পারে, যেটা আমি গুডস বললাম, বা যে কোনো অ্যাসেট, ধরো বিজনেসের একটা ফার্নিচার, সেটা বাড়ির ইউজের জন্য নিয়ে গেছো, তো সেটাও উইথড্রর মধ্যে ধরা হবে, কত টাকা নিয়ে গেছো। তো বিজনেস কি করবে, মালিকের নামে লিখে রাখবে। তাহলে কোন কনসেপ্টের বেসিসে এটা হচ্ছে, তুমি বলো? কোন কনসেপ্টের বেসিসে এরকম লিখে রাখছে মালিকের নামে? সেপারেট এন্টিটি কনসেপ্ট। আচ্ছা, লিখে নাও, এখানে তো আমার লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে সেপারেট এন্টিটি কনসেপ্ট। আচ্ছা, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। যদিও পিডিএফটা তোমার 200 পেজ থেকে রয়েছে, সরি 200 পেজের পিডিএফ রয়েছে, 200 পেজের পিডিএফ রয়েছে। তো তোমরা যেখান থেকে লিখবে, কোথা থেকে কতটা, মানে 200 পেজে তো কোন পোর্শন থেকে রয়েছে আমি বলে দিচ্ছি। এটা তোমার পেজ নাম্বার 31, 31 থেকে রয়েছে, 31 পেজ। পেজ নাম্বার 31 থেকে রয়েছে, পেজ নাম্বার কত পর্যন্ত আছে বলে দিচ্ছি। পেজ নাম্বার 31, পেজ নাম্বার 31। পেজ নাম্বার 31 থেকে 39 লিখে রাখো, আমি পিডিএফটা পাঠিয়ে দিলে তারপরে 31 থেকে 39 পর্যন্ত নিয়ে নেবে কপি। 39, 31 থেকে 39। বিজনেস অ্যাকাউন্টিং, হ্যাঁ একটা বই।
দাঁড়াও, এখনো বাকি রয়েছে, 4 মিনিট বাকি রয়েছে। আচ্ছা, সেটা তোমাকে ঢোকার আগে বলতে হবে, এখন লাস্ট পজিশনে বললে হবে না। মানে ঢোকার সময় বলবে যে 5 মিনিট আগে বেরোবো। আচ্ছা, আরেকটা কনসেপ্ট আছে, দেখে নাও, তারপরে আমি ছেড়ে দিচ্ছি। আরেকটা কনসেপ্ট কি দেখলাম তখন? আচ্ছা, প্ল্যান্ট মেশিনারি শুনেছো? মেশিনারি শুনেছো? প্ল্যান্ট মানে কি? মেশিনারি বিজনেসের অ্যাসেট। প্ল্যান্ট মানে কি? ইংলিশ গ্রামারে কি বলছে? ইংলিশ গ্রামারে বলছে প্ল্যান্ট মানে হচ্ছে চারা গাছ, কিন্তু বিজনেসে প্ল্যান্ট মানে কি? প্ল্যান্ট মানে কারখানা, যেখানে তোমার কম্বিনেশন অফ মেশিনস, অনেকগুলো মেশিন জুড়ে একটা পুরো প্ল্যান্ট, তো এটা বিজনেসের অ্যাসেট। আর প্লেন পেপার নিয়ে আসবে, প্লেন পেপার, এই যে, ছাড়ো এটা, আইসিএ থেকে যে রুলার পেপার দিয়েছে, এটা ইউজ করবে না, ছাড়ো এটা, প্লেন পেপার নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে, আসতে পারো।